আমার বিয়েটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগে ভদ্রলোকের সঙ্গে আমার কোনো রকম সখ্যতা গড়ে ওঠেনি। সম্পূর্ণ অজ্ঞাত একটি মানুষকে আমি কবুল বলে নিজের জীবনের অংশ করে নিয়েছিলাম। জীবনের বদলটাও হয়তো সেখান থেকেই। আমি সাদামাটা মধ্যবিত্ত পরিবারের অনুগত একটি মেয়ে। ভালো রান্না জানি, আবৃত্তি জানি, পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড হতে না পারলেও প্রথম সারিতেই থাকতাম। ভালো মেয়ের যত বৈশিষ্ট্য থাকা দরকার সবই কম বেশি ছিল। ভালো মেয়ের বৈশিষ্ট্য ধরে রাখতে কিনা আমার কখনো প্রেম হয়ে ওঠেনি। মনের মাঝে নিষিদ্ধ অনুভূতি, অনুপ্রবেশ, ভালো লাগা অবধি সীমাবদ্ধ ছিল। আর ছিল ভালোবাসার অপেক্ষা। একটি হালাল ভালোবাসায় মোরা স্বপ্ন মনের মাঝে বুনতে শুরু করেছিলাম ভালোবাসা বোঝার পর থেকে। আমার মাধ্যমিক পাশ বাবা ব্যবসায়ী ও অক্ষরজ্ঞানী সরল মায়ের তিন কন্যার বড়জন আমি। যথারীতি মেয়ে যৌবনে পদাপন্ন হতেই তাকে পার্থস্থ করার চিন্তা হলো। ঠিক তখনই আমি অবগত হলাম এই সমাজে একজন ভালো মেয়ের চেয়েও সুন্দরীদের কদর বেশি। প্রথমবার পাত্রপক্ষের সামনে বসার আনকোড়া অনুভূতি যখন আমি ভীতর সন্ত্রস্ত, তখন একটা পুরুষ কণ্ঠের সাহস সে বলেছিল, পানি খাবেন? আমি জড়তা কণ্ঠ হতে শব্দ বের করে হিমশিম কাঁদছিলাম। তিনি তখন পানির গ্লাস এগিয়ে দিয়ে ছিলেন। ভরসার চোখে বলেছিলেন, আপনি সহজ হন, আমরা শুধু পরিচিত হব। লোকটির স্বতঃস্ফূর্ততা আমায় মুগ্ধ করেছিল। মনে হয়েছিল কতদিনের চেনা। জানলাম ওনার নাম অভ্র, স্বভাবে মিশুক প্রকৃতির একজন মানুষ। অভ্র যাওয়ার সময় আমার হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলেছিল, আমাদের পরিচয় সবে শুরু। অভ্রের মিষ্টি হাসি আশা করায় আমি কেন জানি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। সেই অনুভূতি আমার জন্য নতুন ছিল, ছিল প্রস্ফুটিত পুষ্পের ন্যায় কোমল ও স্নিগ্ধ। কিন্তু সেই ফুল অকালে ঝরে গেল দুদিন বাদে অভ্রর বাড়ি থেকে আসা ফোনে। তারা জানালো আমাকে তাদের পছন্দ হয়নি, আমার ছোট বোন ঋতুকে। অভ্রদের আসার দিনে খেয়াল করেছিলাম অভ্রের মায়ের আমার চেয়েও ছোট বোনের প্রতি আগ্রহ বেশি। আমার ইন্টারপড়ুয়া বোন ঋতু আমার থেকে 2 বছর ছোট, গায়ের রং শুভ্র রজনীগন্ধাময় উজ্জ্বল, কৌশলের কোমলতায় আর তার মুখশ্রীতে অপার্থিব মুক্ততা। অন্যদিকে আমাকে গায়ের রং চাপা। ভালো মেয়েসুলভ গুণাগুণগুলি সেই চাপা রঙের দেওয়াল ভেদ করে প্রকাশিত হতে পারছিল না যেন। সেই চাপা রঙের তীব্র অপমানের প্রতিফলন হয়েছে কি না জানি না, কিন্তু বাবার আত্মীয় পরিজনের সঙ্গে আলাপ আলোচনা করে ঋতুকে অভ্রের সাথে বিয়ে দিতে রাজি হলো। কারণ ছেলেদের বনিদি ঘর, বিরাট অর্থ সম্পদের মালিক, বাবা মায়ের একমাত্র সন্তান, এমন বাড়িতে মেয়ে বিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করা নিঘাত মূর্খমি। আমার বাবাও মূর্খামি করেনি। মা আমার সহজ সরল, আগেই বলেছে। আমার মনের অবস্থা টের পেয়ে ক্ষীণ প্রতিবাদ করতে চেয়েছিল। বড় মেয়েকে দেখতে এসে মেজোকে পছন্দ করলো, এমন মানসিকতার মানুষের সাথে সম্পর্ক তৈরি করা কি ঠিক হবে? আমাদের বেলির মনের অবস্থাটা একবার ভেবে দেখবা না? বাবার রক্তনেত্র সামনে মায়ের কথাগুলো ধোঁয়াশার মতো ধোঁয়াটে হতে মিলে গেল। অতঃপর যেই অতিথিরা আমাকে দেখতে এসেছিল তারাই কয়েকদিন পর ঘটা করে আমার বোনকে দেখতে এলো। ঋতুর স্বভাব ভীষণ জেদি। প্রথম প্রথম সে বিয়ে করবে না বলে প্রতিবাদ করলো, কিন্তু একগুঁয়ে বাবার সামনে সেও টিকতে পারল না। বাড়িতে থাকতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করতাম। সেদিনের পর বাড়ির দেওয়ালগুলো যেন আমাকে অলক্ষ্যে উপহাস করা শুরু করলো। বাড়িতে থাকতে দম বন্ধ লাগে, হাঁসফাঁস করে বুকটা, আচ্ছাদনে নিবৃষ্ট হৃদয়টা। অভ্রের মুখোমুখি হতে ইচ্ছে হয় একবার, সরাসরি জানতে ইচ্ছে হয়, এভাবে আপনি হতে চেয়েছিলেন? আপনি পরক্ষণে নিজেই বোঝায়, বিয়ে তো সারা জীবনের ব্যাপার। সকলের অধিকার আগে পছন্দের মানুষটিকে নিয়ে সারা জীবন কাটানো। অভ্রের জন্য হয়তো ঋতুই ঠিক। অভ্র আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল অবশ্য, কিন্তু ততদিনে ওনার নামের আংটিটা ঋতুর আঙ্গুলে উঠে গেছে। কাটা ঘায়ে আরেকটু নুনের ছিটা দিতে চাইনি বলে উপেক্ষা করে গেলাম। অভ্রের দেওয়া চকলেট আমি আর না খেয়ে রেখে দিয়েছিলাম কেন জানি না। ঋতুর সঙ্গে বিয়ে এগোলো, চকলেটটা ওকেই দিয়ে দিব। ঋতুর বিয়েটা অবশ্য সঙ্গে সঙ্গে হলো না। এমনিতে বড় বোনের গায়ের রং চাপা, তাকে রেখে যদি মেজোটার বিয়ে হয় যায় তাহলে মন্দ কথা উঠবে। কাকে নিয়ে মন্দ কথা উঠবে ঠিক ঠাহর করতে পারলাম না, তবে বুঝতে পারছিলাম আমার চেনাজোনা সুখে আচ্ছাদিত জীবনটা ক্রমে বদলে যাচ্ছে। সেই সঙ্গে দীর্ঘতর হচ্ছে অপেক্ষা, ভালোবাসার অপেক্ষা। আমরা 3 বোন একই ঘরে ঘুমাতাম। বিয়ে ঠিক হওয়ার পর ঋতুর মাঝে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করলাম।
মাঝরাত অব্দি ফিসফিস করে কথা বলে, কাঁথার ভেতরে আলো জ্বলে। তমস্যাচ্ছন্ন রুমটায় হুটহাট নৈশব্দ চুরমার করে হাসি পড়ে, ওর হাসির সুর। আমি অপর পাশ থেকে ঘাপটি মেরে পড়ে থাকি। নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি ঋতুকে হিংসে করছি? ছি ছি, এতটা ছোট মানসিকতা আমার না। পেয়ে বসুক। এদিকে আমার বিয়ে নিয়ে পরিবারের চিন্তার অন্ত নেই। পাত্রপক্ষ সেই একই রঙের ইতস্তত করে। কেউ বা অর্থ সম্পদ দাবি করে যৌতুক দিয়ে বিয়ে আমি করব না। বাবার সামনে মুখে ফুটে এইটুকু প্রতিবাদ করেছিলাম। এভাবে বছরখানেক পেরিয়ে গেলেও অভ্রদের বাড়ি থেকে তাড়া দিল ঋতুটাও কেমন মুখ গোমড়া করে থাকে। নতুন পণ্যের বিজ্ঞাপন দেখে বলে, আপা, এই ক্রিমটা মাখলে 7 দিনে গায়ের রং ফর্সা হবে। থাইল্যান্ডের প্রোডাক্ট, রিভিউ আছে ভালো। কাকের গায়ে ময়ূরের পালক লাগিয়ে মানুষকে বোকা বানাবি বলছিস? আজকাল সবাই এসব মাকে। ও বাড়িতে তিশাকে দেখিনি? কি মেয়ে হয়েছে, গেছে রাতারাতি। ছেলেরা লাইন ধরে আছে ওর পিছনে। আমার ওসবের প্রয়োজন নেই। ঋতু রাগ করলো। ওর গাঢ় প্রণয়ের আবেশে নিমজ্জিত দুটি চোখ পূর্ণতার অপেক্ষা। আমি পদের বাধা। আমি অভিমানে টইটুম্বুর হয়ে রইলাম। বাবা মা বোন সকলে নিজেদের স্বার্থ দেখে চলে। আমাকে কেউ বোঝে না। তীব্র অভিমান জেঁকে বসে মনে। সেই অভিমান ভুলতে বইটার সঙ্গে বেশিরভাগ সময় কাটাই। সত্যিকারে অবশ্য শ্যামলা মেয়েদের ঠকায়নি। তারা শ্যামলা গাত্রের মেয়েদের বাহারি নামে ভূষিত করেন। লেখক তাদের অপরূপ প্রেমের আখ্যান কিংবা ঘুরে দাঁড়ানোর গল্প ধীরে ধীরে বাস্তব জগৎ থেকে বাইরে কল্পনা জগতে আমার কাছে প্রিয় হয়ে উঠবে শুরু করে। মাসখানেক বাদে আবারও একটা সম্বন্ধ হলো। তবে এবার ঘটা করে পাত্রী দেখা হলো না। মুরব্বী গোছের কয়েকজন এসে আমায় দেখে গেলেন একদিন। 2 দিন বাদে জানতে পারলাম পাত্রের বিয়ের তারিখ দিতে আসবে। বাবা মা আকাশের চাঁদ পেয়ে বসলেন। বাড়িতে খুশির চর বসে গেল, আমি চুপচাপ। পাত্রের ছবি দেখার ইচ্ছে হলো না, শুধু জানলাম ভদ্রলোকের নাম আসিফ। পেশায় ব্যাংকার, অসুস্থ মাকে দেখাশোনা করতে এত তাড়াহুড়ো বিয়ে। কোনো দাবি দেওয়া নেই তাদের। শুনে বিশেষ কিছু বললাম না। বাবা আমার মতামত নিয়ে মাথা ঘামালেন না। পরের শুক্রবারের দিন বিয়ে ঠিক হলো। মাঝে একদিন ভদ্রলোক আমায় ফোন করেন। স্পিকারে ভেসে উঠে গুরুর গম্ভীর স্বরে কি যেন একটা ছিল। আমি এলোমেলো হয়েছিলাম। আমি জানতে চাইছিলাম, আপনি দেনমোহরে কী চান? বই। আর শুধু বই। তিনি মেনে নিলেন। আমার পছন্দের বইয়ের লিস্ট চাইলেন। খুঁতখুঁতে মনটাকে দমাতে না পারে আমি ফস করে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে দেখেছেন? দেখেছি। আমাকে পছন্দ হয়েছে আপনার? ওপাশ থেকে স্মিত হাসির আওয়াজ এসেছিল নাকি নিঃশ্বাসের আওয়াজ বুঝতে পারিনি। তিনি পাল্টা জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে দেখেছেন? হুম। যার সঙ্গে গোটা জীবন কাটাবেন তাকে দেখে নেবেন না? যৌক্তিক প্রশ্ন। আমি উত্তর দিতে অপারগ। তীব্র অভিমানে বুকের ভেতরটা ছেয়ে গেছে। শুধু মনে হচ্ছে একটা বিয়ে হলে সবার নিস্তার। আমার নিস্তার হবে তো? উভয় দিকে উৎকৃষ্টতার কারণে আমার কথা খুব একটা এগোয়নি। শুক্রবারে খুব ছিমছাম আয়োজনে ঘরোয়া পরিবেশে বিয়েটা হয়ে গেল। আশিবের নাকি ইচ্ছে ছিল বিয়েটা ছোট করে হোক। চাচিরা ফিসফিসিয়ে বলতে লাগলো, পাত্রের কোনো দোষ বা ত্রুটি আছে, নাহলে এমন চুপচাপ বিয়ে সারবে কেন? আমি নীরব প্রস্তরখণ্ডের মতো সবই শুনলাম। কবুল বলার পর পাশাপাশি বসানো হলো। প্রথম দেখলাম ওনাকে। বুকের ভেতরটা হুট করে একরাশ দমকা হাওয়া বয়ে গেল। মনের মাঝে উকি দিল শঙ্কা। আমার সুদীর্ঘ ভালোবাসার অপেক্ষা কি শেষ হবে এবার? চৈত্র মাসের গা জ্বালানো রোদের পর একটি ঝুমঝুম বাদল দিন। পরিবেশ আর্দ্রতায় শীতল মমতায় মোহচ্ছন্ন। বৃষ্টির ছাতে উড়ে বাতা প্রশান্তি খেলো চারিদিকে। যেন বহু প্রতীক্ষার পর বুভুক্ষু বন ভূমি ধুলোমাখা প্রান্তরের প্রাণীরা সজীবতা ফিরে পেল। নিজেকে সবার সেই চাতক প্রান্তর মনে হলো। ধুলোর পাহাড় উড়িয়ে এক পাশলা বৃষ্টি আমার অস্তিত্বে নতুন ঢেউ তুলে গেল। মা বলেছিল আমার জন্ম হয়েছিল এক তুমুল ঝড়ের রাতে। প্রসব বেদনায় মাকে হসপিটালে নিতে কে সে কি ছোটাছুটি, বজ্রপাত, এলোমেলো বাতাসের ঝাপটা, ভারী বর্ষণের তোড়ে রাস্তার কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল। বাবা সেই ঝড়ের মাঝে নিজেই ভ্যান চালিয়ে মাকে সদরে নিয়ে গেছিল। অন্ধকারে কিংবা প্রকৃতির রোগান্বিমূর্তি ওনাদের একটু ভীত করেননি, বরং ভীত ছিল নতুন প্রাণের সুস্থভাবে আগমনের জন্য। শুনেছি আমাকে প্রথম কোলে নিয়ে বাবা কেঁদে ফেলার গল্প। সময়ের সাথে ক্রমশ রাগী হয়ে ওঠা বাবা অবশ্য সেই কথা শুনতে এখন বিবৃত বোধ করেন। আমাকে বিদায় দেওয়ার বেলায় সকলের কান্নার মাঝে বাবাকে সেই একই রকম বিব্রত মুখে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অভিমান নিয়ে ভেজা চোখে তাকিয়েছিলাম
তিনি আসবেন, বিদায়বেলা একবার হলেও আমার মাথায় হাত রাখবেন। কে জানে হয়তো চোখে চোখ মেলাতে না পেরেই আসেননি। সকালের উপর এক আকাশ অভিমান নিয়ে শ্বশুরবাড়ি এসেছি আমি। প্রথম রাতে আসিফ আমার কাছে ছোট্ট একটা আবদার করে বলেছিল, মা বিছানায় পড়ার পর থেকে এই সংসারে বিষণ্ণতার গন্ধে ঘুরে গেছে। আগলে রাখার জন্য একজন মমতাময়ী প্রয়োজন। আমার মা আপনার ছবি দেখে বলেছিল আপনার দু চোখে মমতা আছে। আপনি কি পারবেন এই মমতার সুবাসে বিষণ্ণতার গন্ধ দূর করতে? মমতার সুবাস, কথাটা শুনে ভারী মনে হলো আমার। পরে বুঝলাম মায়ের গায়ের গন্ধকে তো মমতার সুবাসে বলে। পারবো কি না না বুঝে আমি সম্মতিতের মতো সায় দিয়ে বলেছিলাম, সংসার তো সন্তানের মতো, আর সন্তানকে মমতা দেওয়া অনিবার্য। আমি সর্বাত্মক চেষ্টা করে যাব। জড়তার ফলে একটা বাক্য বিড়বিড় করে বলেছিলাম, যদি আপনি পাশে থাকেন। অ্যারেঞ্জ ম্যারেজ ও একে অপরকে সম্বন্ধ বিশেষ না করে জানার দরুন ওনার স্বভাবসুলভ গম্ভীর দেখে প্রথম প্রথম ওনাকে আমি অকারণে ভয় পেতাম। ফলে সম্পর্কটা সহজ হয়ে যেন হচ্ছিল না। অস্বস্তিতে জড়িয়েছিলাম। ভালোবাসার ভ্রমর উকি দিলেও ঠাঁই দেওয়ার জায়গা পাচ্ছিল না দুজনের মানে। বার্ধক্যজনিত রোগে বিছানায় শায়িত শাশুড়ির টের পেলেন বিষয়টা। আমার হাত ধরে আফসোস করে বললেন, বুঝেছে বউ, ছেলে আমার শান্তশিষ্ট হলে হাসি খুশি ছিল। ছোট বয়সে আব্বা মারার পরে সংসারের দায়িত্ব সামলাইতে সামলাইতে দুইখানা ভাই বোন স্বাবলম্বী বানাইতে গিয়ে হাসিটাই হারাই ফেলছি। তুমি ওরে কোনোদিন কষ্ট দিও না মাগো। ওর সুইখা সবাইরে বিলাই দিতে জানে, কিন্তু দুঃখ, মন খারাপ, অভিমান মনে মনেই রাখে, জানতেও দেয় না। তীব্র টের পাচ্ছিলাম অহেতুক লজ্জা, ভয় কিংবা জড়তা কাটাতে যে কোনো একজনকে এই দ্বিধার দেওয়াল ভাঙতে হবে। ওনার সান্নিধ্যে যত্র দায়িত্বশীলতা প্রতিনিয়ত বুঝতে পারছিলাম আমি প্রেমে পড়েছি। তীব্র ভালোবাসার চেষ্টা নিয়ে যার অপেক্ষা করেছিলাম আসিফ সেই। তবু হীনমন্যতায় ভোগা মনে একটা খচখচানি হতো। ওনার তীব্র ভালোবাসার মানুষটা আমি হতে পারবো তো? খোলা আকাশের পাশে দাঁড়িয়ে সেসব ভেবে ভেবে কখন যে বৃষ্টির ছাটে ঘর ভিজিয়ে ফেলেছি টেরও পাইনি। বেলি, জানলাটা আটকে দিন, ঘর ভিজে যাচ্ছে, স্লিপ কেটে পা ভেঙে বসবেন। চমকে পিছু ফিরলাম। সেই প্রথম দিনের মতো আজও ওনার কণ্ঠ আন্দোলিত হই আমি। ফলস্বরূপ হড়বড়িয়ে কোনো না কোনো কাণ্ড বাঁধিয়ে ফেলি। বলা বাল্য, এই মুহূর্তে ভদ্রলোকের কথা সত্যি করে দিয়ে সঙ্গে সঙ্গে পা পিছলে গেল। আসিফ ঢাল হয়ে আগলে নেয় আমায়। বুকের ভিতর হতে পিচ্ছিলে পড়া স্বস্তির নিঃশ্বাসে পাওয়া তার যত্নের আবেশ। আসিফের দৃষ্টি স্থির, সে দৃষ্টির কবলে পড়লে লজ্জায় হিম হয় হৃদজমিন। আমি চোখ নামিয়ে নেই, আর উনি কণ্ঠে ক্ষীণ অসন্তোষ ঢেলে প্রতিবারে বলে, আপনি ভীষণ উদাসীন। কথার বিপরীতে আমি প্রতিবারে ক্ষীণ হাসি ফিরিয়ে দিই। উদাসী হয়ে যদি একটু সান্নিধ্য মিলে ক্ষতি কী? আসিফকে আমি ভদ্রলোক বলে সম্বোধন করে বিয়ের দিন কয়েক মাঝে বুঝতে পারলাম একটু বেশি ভদ্রগোছের মানুষ তিনি। বাড়িতেও পরিপাটি হয়ে থাকেন, যে কোনো মেজাজে নম্র স্বরে কথা বলেন। হাঁটাচলা, খাওয়া দাওয়া সবই শব্দহীন প্রক্রিয়া সারেন। পারলে বোধহয় কথাও নিঃশব্দে উচ্চারণ করতেন। কথা না বললে কিংবা দেখে না দিলে বোঝার উপায় নেই এই বাড়িতে আর একজন মানুষ থাকেন। ভদ্রলোকের চেহারার প্রতিটা লোমের কূপে যেন রাজ্যের গম্ভীর্য ঠাসা, ভারত ভাব অঙ্গভঙ্গিতে। আমার চেয়েও গুনে গুনে 8 বছরের বড়। তামাটা ত্বক হলেও বলিষ্ঠ গড়নের আকর্ষণে লোক সমাজে রূপের পাল্লায় উতরে যান অনায়াসে। কাছাকাছি হয়ে কেন জানি আমার গায়ের রংটা উতরে উঠল না। আসিফের কোনো আত্মীয় স্বজন, পরিবার, শাশুড়ি আম্মার কাছে ফিসফিস করে বলতে শুনেছি, আসিফের জন্য একটা সাব রঙের বউ আনতে পারলা, ভবিষ্যতে নাতি নাতনি গায়ের রং একটু সাব হইব। কথাগুলো আমাকে অনিরাপত্তায় ভুগায়। রূপের হীনমন্যতায় টুলু টুলু মনটা নিজেকে ভালোবাসতে ভুলে গিয়ে ভালো বউ হয়ে উঠে পড়ে লাগে। কাজ দিয়ে, যত্ন দিয়ে অন্যের ভালোবাসা আদায় করে নিতে উদগ্রীব হয়। মধ্যবিত্ত শ্বশুরবাড়িতে স্বামী অসুস্থ, শাশুড়ি, কলেজ পড়ুয়া, দেবর, ননদ নিয়ে সংসার আমার। সংসারের দায়িত্ব আসিফ একা হাতে বিলাসী সামলায়। বিলাসিতা না থাকলেও অভাব নেই। একমাত্র ননদ জেসমিন আপার বিয়ে হয়ে গেছে অনেক আগেই। নতুন বৌমা মায়ের সেবা করে নাকি অবহেলা তার তদারকি করতে মাসে বেশ কয়েকদিন বাবার বাড়িতে এসে থাকেন। সম্পর্ক ছোট হলেও জেসমিন আপা আমার বড়। আমি ওনাকে সমীহ করে চলি, যথাসাধ্য চেষ্টা করে আপ্যায়নও। তবু জেসমিন আপা কেমন কুঁচকে থাকেন। ভদ্রলোকের একটা দিক আমায় ভীষণ মুগ্ধ করে।
প্রতিদিন বিকালে অফিস থেকে ফিরে আগে নিজে হাতে চা বানাবেন, এরপর মায়ের ঘরে গিয়ে গল্প করবেন। সেই সময়টা ওনাকে ভীষণ স্নিগ্ধ দেখায়। আড্ডায় আমাকে সামিল করা হয়। ওনার হাতের চায়ের লোভ, গোগ্রাসে কথা গলে লোভে আমি রোজ সন্ধ্যায় অপেক্ষা করি। কোনো বই পড়ে ভালো মন্দ লাগলেও ওনার সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলাপ করি। কিন্তু সমস্যা হলো ওনার অনুভূতি প্রকাশ বেশ শক্ত। আমার কথায় বিরক্ত হন কিনা তাও বুঝে উঠতে পারি না। হাসিটা যেন কদাচিৎ উকি দেয়। একদিন বিরক্ত হয়ে কবিতার আবৃত্তি করার ভান করে বলেই বসলাম, রামগরুরের ছাড়া হাসতে তাদের মানা। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর পেয়েছিলাম, হাসিটা অনেক ছোঁয়াচি রোগ। একজন হাসলে পাশের জনের মাসে হাসি ছড়িয়ে যায়। না ছড়ালেও সৌজন্য দেখিয়ে হাসতে হয়। কাজেই আপনি হাসি খুশি না থাকলে আমি সৌজন্য কি করে দেখাই বলুন? এর মাঝে ঋতুর বিয়েটা হয়ে গেল। আমি ভেবেছিলাম যাব না। আসিফ সবাই জানতো। তিনি আমার উপর বিরক্ত হয়ে বললেন, তুমি তো কোনো দোষ করনি, তাহলে তাদের লজ্জার দায় তোমাকে কেন বেলি? তুমি নিজেকে অসহায় ভাবাটা বন্ধ করো তো। তাহলে দেখবে তোমার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। আমার অসহায়ত্ব কিন্তু অর্ধাঙ্গ হিসাবে আমার উপর বার্তায়। আমাদের আপনি আগে সে যাত্রায় তুমিতে নেমে এলো। আমি গেলাম ঋতুর বিয়েতে মেরুদণ্ড সোজা রেখে। হাসি খুশি থেকে বিয়ের কাজে হাত লাগালাম। অভ্রর পরিবার, আমার বাবা মা কেউ আমার চোখের দিকে তাকাতে পারেনি। দিনের পর দিন আসিফের উপর আমার মুগ্ধতা বেড়েই চলেছিল। সেই সঙ্গে ধীরে ধীরে ভাবনাটা বদলটাও আসছিল। কিন্তু আসিফ, উনি কি আমার উপর মুগ্ধ হচ্ছেন? আমি ওনাকে বুঝতেও পারি না। শুনেছি পেটের মধ্যে দিয়ে পুরুষ মানুষের মনের রাস্তা পাওয়া যায়। সেই চেষ্টায় নিজের হাতে সব রান্না করতাম। আসিফের পছন্দ। এক দুপুরে ছুটির দিনে দুপুরবেলা তার পছন্দের রান্নাবান্না করে বেশ দুর্বল হয়ে পড়লাম। ইদানিং শরীরটা দুর্বল লাগে। আসিফ ব্যতিব্যস্ত হয়ে আমার বিশ্রাম নিতে বলল। নিজে বসে থাকলো আমার পাশে। ফলে সেদিন সকলের খাওয়ার পর আমরা দুজনে খেতে বসছি। ইলিশ মাছের দুটো পিস অবশিষ্ট। একটি আসিফের পাতে তুলে অন্যটি আমি না নিয়ে রেখে দিলাম। আসিফ জিনিসটা খেয়াল করলো। জিজ্ঞাসা করলো, মাছ নিচ্ছ না কেন? আমি ইতস্তত করে বললাম, তুমি তো ইলিশ মাছ খেতে ভালোবাসো, এটা রাতে খেও। উনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকালেন, বেশ বিরক্ত নিয়ে বললেন, বেলি, তুমি কি জানো তুমি ভালো মানুষই করে নিজের ক্ষতি করছো? থতমত খেয়ে গেলাম। বললাম, মানে? এই যে কিছুদিন ধরে দুর্বল বোধ করছো, সেটা কিন্তু নিজের ভুলেই। প্রতিটা মানুষের শরীরে সুস্থ সবল থাকার জন্য নির্দিষ্ট কিছু খাদ্য চাহিদা আছে। তুমি অন্যকে ভালোবাসা দেখাতে গিয়ে নিজের যত্ন নিতে গিয়ে নিজের ভাগের মাছটা উপরি হিসাবে দিয়ে দিচ্ছ। নিজের শরীরে আমি সে চাহিদা থেকে বঞ্চিত করছো। শরীর কিন্তু মমতা বোঝে না। কাজের ঘাটতির প্রভাব আজ নয়তো কাল প্রকট হবে। এর বড় উদাহরণ তোমার সামনে উপস্থিত। আমি প্রশ্নবোধক চাহনি দিলাম, কিন্তু আবারও বলতে লাগলো, আমার মাকে দেখেছো তো? এই সারা জীবন নিজের পাতের মাছ, ডিম, মাংস আদর করে আমাদের জন্য তুলে রাখতেন। খাবারে কম পড়লে নিজে একবেলা কম খেতেন, তবু আমাদের পেট ভরা চাই চাই। বলতেন আমরা খেলে নাকি মায়ের খাওয়া হয়ে যাবে। আমাদের তৃপ্তিতে ওনার তৃপ্তি। সেই তৃপ্তির ফল কিন্তু এই বয়সে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কি এমন বুড়ো হয়েছেন মা, অথচ বিছানা থেকে উঠতে পারেন না? রোগ প্রতিরোধের ক্ষমতা দেহে একদমই নেই। 3 বেলা মুঠো ভরে মেডিসিন নিচ্ছেন। ছেলে বউদের সঙ্গে বসে ভালো মন্দ খেতে পারেন না। হজম শক্তি একেবারে দুর্বল। শরীরে নিত্য প্রয়োজনীয় পুষ্টি মমতার মতো অন্যকে বিলিয়ে নিজে পেয়েছেন দুর্বলতা, অবসাদ, রোগবালাই। এখন আফসোস করা ছাড়া কিছুই নেই। ভালোবাসা শুধু নিজের জিনিস অন্যকে দেওয়ার মাঝেই থাকে না। আরও অনেকেই ভালোবাসা দেখানো যায়। তুমি যদি নিজের ভালো না থাকলে তাহলে আমাদের যত্ন করবে কি করে? আমাদের ভালোবাসতে হলে তোমার নিজেকে সুস্থ সবল রাখতে উচিত। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। উনি নিজের মাছের পিসটাকে মাঝখান থেকে ভেঙে আমার পাতে দিতে দিতে বললেন, তোমার স্বামীর সামর্থ্য না থাকলেও একটা পিস প্রয়োজনে দুজনে ভাগ করে খাবো। এতে আমার কিছু কম পড়ল না। তুমি আহামরি বেশি খেয়ে ফেললে না, বরং শেয়ার করলে কেয়ার বাড়ে। এটাও কি ভালোবাসার অংশ হতে পারে না? পারে। নিজেকে ভালোবাসো, বুঝলে? তোমার অযত্ন কিন্তু ঘুরে ফিরে আমার ভবিষ্যতের জন্য ক্ষতিকারক। সেটা আমি মোটেও সহ্য করব না। কথাটা বলতে গিয়ে লোকটার ঠোঁটের কোণে একটি চোরা দুষ্টু হাসি উকি দিল। আমার গাল হাত গরম হয়ে উঠল। প্রত্যুত্তরে কিছু বলতে পারলাম না, কিন্তু কথাগুলো আমায় নতুন করে ভাবালো। আসিফের দিন দিন ব্যস্ততা বেড়েই চলেছে, এদিকে আমি মানুষ সময়ের সঙ্গে মানুষটার প্রতি আসক্ত হয়ে পড়েছি। সারাদিন কাছে পিঠে থাকতে হয়।
অফিস গেলে মাঝে মধ্যে ফোন কলের পেতে মরিয়া হয়ে থাকি দিনভর। আজ উনি একবারও ফোন করলেন না। নিজেকে বোঝালাম ভীষণ ব্যস্ত মানুষ। এরপর অবাধ্য অভিমান ভিড় করে চোখের কোটরে। বিকেলে উনি বাড়ি ফিরতে মুখ গোমড়া করে জিজ্ঞাসা করলে, মুড অফ? আমার আবৃত্তি করা গুণটা এক্ষেত্রে মোক্ষম অস্ত্র। উদাসী হয়ে সুর দিয়ে বললাম, আষাঢ়ি মেঘ একলা জীবন বর্ষণ বুঝি নামে চোখের ধারে। তবে আজ বৃষ্টিবিলাস হোক তোমার ওই চোখের কিনারে। সর্বদা ভেবে এসেছি আমি ভীষণ ধীরস্থির স্বভাবের একজন মেয়ে। এ নিয়ে কিঞ্চিত গর্বও ছিল। বিয়ের পর সেই গর্ব আমার চূর্ণ হয়ে গেল। নিজেকে প্রতিনিয়ত আবিষ্কার করতে লাগলাম অধৈর্য এবং অস্থির রূপে। আমার এহেন দুরবস্থার জন্য দায়ী আসিফ। ভদ্রলোকের মাঝে কি এমন চৌম্বকে আকর্ষণীয় আছে যা আমি এড়াতে পারি না, আবার নির্লজ্জার মতো জড়াতে পারি না। শুধু শুধু ভেতরে ভেতরে দগ্ধ হয়ে গুমড়ে উঠি। আসক্ত হয় কতটা ভয়ঙ্কর তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আসিফ আমায় এড়িয়ে যায় বিষয়টা তেমন নয়। মাঝে মাঝে টের পাই ওই দুটি শীতল চোখ আমায় খুঁজে অস্থির হয়ে। সান্নিধ্য পেতে মরিয়া হয়, কিন্তু স্বল্পভাষী স্বভাব তা মোটেও প্রকাশ করতে দেয় না। এই আপাতমস্তক গোমরামুখ মানুষটা আমার ঘুমানোর পর একদম শিশু হয়ে যায়। গুটিয়ে আসে বুকের মাঝে। সংসারে আমি আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছি প্রতিটা আসবাবপত্র ও মানুষের দিকে। গিন্নির মতো সব দিক তদারকি করি। শাশুড়ির খাওয়া দাওয়া থেকে শুরু করে শৌচকর্ম সব নিজেই করি। আমার ননদ আপাতত আমার সঙ্গে আছেন। তার 5 বছরের ছেলেটা ভীষণ জেদি স্বভাবের। মুখ ফুটে একবার যা বলবে তা না পাওয়া অবধি শান্ত হবে না। এমনকি অন্যে আঘাত করতেও ছাড়ে না। একদিন রাগে হাত পা ছুটতে ছুটতে সে আমার দিকে কাচের বাটি ছুঁড়ে মেরেছিল। রেগে চোখ ফুলে উঠল। আসিফ জানতে পেরে জেসমিন আপাকে জিজ্ঞাসা করলো। আপা আমাকে বাঁকা চোখে দেখে বললেন, বাচ্চা ছেলে একটু দুষ্টুমি করতে গিয়ে ভুল করে গায়ে লাগিয়ে দিয়েছে, এতে বিচার দিতে হলো? আসিফ হিমশীতল কণ্ঠে বলল, বাচ্চা ছেলে না হয় ভুল করেছে, তুই কি সেই ভুলটা শুধরে দিয়েছিস? শাসন তো কম করি না, জানোই তো ওদের গোষ্ঠী কেমন বদমেজাজের। রক্তের ধারা ছেলেটা পেয়ে বসেছে, একদম কথা শুনতে চায় না। কোনোদিন যদি বাটি ছুঁড়ে মারার জায়গায় ছুরি মারে, তখন কি ওই গোষ্ঠীর যুক্তি খাটবি জেসমিন? ভাইয়ের কণ্ঠে জেসমিনের উত্তাপ পেয়ে জেসমিন আপাকে ভরকে গেলেন। তুতলে বললেন, তা হতে যাবে কেন? আমার ছোট ছোট জেদে আশকারা পেয়ে একদিন বড় কিছু ঘটিয়ে ফেলবে। বাচ্চা কেমন আচরণ হবে সেটা নির্ভর করে প্যারেন্টদের উপর। স্নেহ অন্ধ হয়ে ছেলের ভুলভালগুলোকে রক্তের তেজ গোষ্ঠীর নাম দিয়ে গ্লারিফাই করিস তুই। এটা ভুল নয়, দোষ। আর দোষটা তোদের প্যারেন্টের। জেসমিন আপা সেদিন ছেলেকে নিয়ে বাড়ি ছাড়লেন। আমাকে হিসিয়ে বলে গেলেন, আস্তে না আস্তে ভাই বোনের মাঝে ফাটল ধরাতে উঠে পড়ে লেগেছ। রূপ তো নেই, কি দিয়ে বশ করেছ ভাইয়াকে? নিশ্চয়ই ইমোশনাল ট্রাপে ফেলে সাদাসিধে ভাইয়াকে দুর্বল করেছ নিজের প্রতি। তাই তো বলি, আমার ননদের অপরূপ মেয়েকে উপেক্ষা করে আমার যোগ্যতা সম্পন্ন ভাইয়া কেন তোমাকে বিয়ে করলো? মোহ কেটে গেলে দেখবে কি করে ধরে রাখবো। তীক্ষ্ণ বাক্যবাণ্যে আমি আহত হলাম। জেসমিন আপার ননদের চোখ ধাঁধানোর রূপকে উপেক্ষা করে যে কোনো পুরুষের কাছে কষ্টসাধ্য। শুনেছি সেই মেয়েটির সঙ্গে আসিফের বিয়ের কথা উঠেছিল। কোনো এক কারণে আসিফ তাকে প্রত্যাখ্যান করে আমায় বিয়ে করেছে। আমার এই হীনমন্যতায় ভোগা সত্তাটা আবারও জাগ্রত হলো। বুকের ভিতর ছড়ায় অস্থিরতা। আসিফ আদৌ আমাকে ভালোবাসে তো, নাকি আমি শুধু তার মোহ, কিংবা অসুস্থ শাশুড়ির জন্য পার্মানেন্ট টেক কেয়ার? আসিফের কাছে উগরে দিলাম সকল শঙ্কা। আমি জানতে চাইলাম আমাকে কেন বিয়ে করলেন। আদৌ কি আমায় ভালোবাসেন, নাকি ভালোবাসা দেখে মূর্খের স্বর্গে বাস করেছি আমি? আসিফকে আমি প্রথমবারের মতো ভয় পেলাম সেদিন। জানলাম রেগে গেলে ওর চোখ লাল হয়ে যায়। দৃষ্টির ধার সহ্য করা কষ্টকর। আসিফ ভর্ৎসনা করে বলল, ধরো একদিন তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল, কি করবে? মনে যা এলো ভাবনা চিন্তা ছাড়াই তড়িৎ উত্তর দিলাম, মরে যাব। আসিফ দূরত্ব মেটালো, ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে শক্ত হাতে চেপে ধরল আমার চোয়াল। আক্রোশ উচ্চস্বরে বলল, অবলা নারী, ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা ভয়ঙ্কর। স্বামী ছেড়ে চলে যাবে আর তুমি সেই মানুষটার জন্য প্রাণ দিয়ে দিবে? নিজের প্রতি সামান্যতম ভালোবাসা আত্মমর্যাদার নয়, প্রাণটা এতটাই ঠুনকো? আমি বিভ্রান্তি নিয়ে তাকাই।
ভাবনার অধপতনে নত হয়ে নেত্র। আসি বাবার বলে, বেলি, নিজেকে ভালোবাসতে শেখো। অন্যের ভালোবাসা তো তুমি তখনই অনুভব করতে পারবে যখন নিজেই নিজেকে ভালোবাসতে পারবে। হীনমন্যতায় ভুগো, অন্যের মন রাখার চেষ্টা করে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। আমি দূরে না গেলেও তোমার এই মানসিকতা তোমায় ধীরে ধীরে মেরে ফেলবে। তুমি আজ আমায় পুরোপুরি হতাশ করলে। একরাশ হতাশা নিয়ে ও চলে গেল। এরপর সময়গুলো আমার জন্য দুর্বিষহ ছিল। ভাবনার দরজায় সদরে আঘাত লেগেছিল কিনা, সারা জীবন ভালো মেয়ে হয়ে থাকার চেষ্টা, অন্যকে খুশি রাখার চেষ্টা, আমি কখন যে নিজেকে ভালোবাসতে ভুলে গেছি খেয়াল করিনি। আমার পরিবার নির্ভরশীল মনোভাব আর নিজেকে দুর্বল ভাবাই হয়তো এজন্য সবচেয়ে বেশি দায়ী। নিজেকে প্রকৃত সত্তাকে আবিষ্কার করলাম অসহায় রূপে, যে কিনা আমার এই ভালোবাসার অভাবেই জীর্ণতায় ভুগছে বছরের পর বছর। এরপরে 2 দিন আসিফ কথা বলল না আমার সঙ্গে, দূরে দূরে থাকলো। তার অনুপস্থিতিতে 48 ঘন্টায় প্রতিটা মুহূর্ত আমায় স্মরণ করিয়ে দিচ্ছিল মানুষটা মুখ ফুটে না বললে আমায় কতটা ভালোবাসা বিলিয়ে দিচ্ছে, কতটা যত্ন নিচ্ছে। আর আমি কিনা সেই ভালোবাসায় সন্দেহ প্রকাশ করছি। যে আমায় আলো দেখালো তাকেই আমি দুঃখ দিলাম, মরমে মরে যাচ্ছিলাম প্রতিটা মুহূর্ত। দুঃখের ভার বইতে না পেরে ছুটে গেলাম ওর কাছে, কান্নাকাটি করে ভিজিয়ে দিলাম বুক, পাষাণ নরম হলো। আমায় আগলে নিয়ে জানালো সেই সুখ শব্দ যা আমার সকল দ্বিধা, জড়তা, হীনমন্যতা এক নিমিষে দূর করে দিল। জানো বেলি, আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর মানুষটা আমার মা। গাত্রবর্ণ হিসেবে তিনি শ্যামলা হলেও আমার কাছে ভুবন মোহিনী। মাকে সবসময় বলতাম আমার মাঝে এমন কাউকে চাই যার মাঝে আমার মায়ের ছায়া থাকবে। মায়ের মতো মমতা ভরা তার দু চোখ ভাসবে। মেয়েরা যেমন স্বামীর মাঝে বাবের ছায়া খোঁজে, ঠিক তেমনই তোমাকে দেখে আমি চমকে গেছিলাম। ওই দুটি চোখে নমনীয়তা, শ্যামলা তোকে লতানো কোমলতা আমাকে থমকে দিয়েছিল। দ্বিতীয়বার ভাবিনি। মাকে বলেছিলাম এই মেয়েটি বোধহয় সে যার জন্য আমার মায়াকাতর সংসারটা অপেক্ষা করেছে। ওকে আমার চাই চাই। এরপর আর কোনো কোনো জড়তা ছিল না দুটি প্রাণীর মাঝে। আমি এক পা এগোলাম, বিনিময়ে ও 2 পা এগিয়ে। সেই রাতে আমাদের সর্বাঙ্গ যেন ভোরের পবিত্র শিশির ছুঁয়ে গেছিল। নিজেকে ভালোবেসে ওর প্রতি ভালোবাসা দ্বিগুণ হয়েছিল। মাসখানেক বাদে হুট করে ঋতু আমার শ্বশুরবাড়িতে এসে হাজির। আমাকে জড়িয়ে ধরে বিধ্বস্ত কান্নাকাটি জুড়ে দেয়। জানতে পারলাম শ্বশুরবাড়িতে অশান্তি হচ্ছে। শাশুড়ি হাজারটা আদেশ নিষেধের মধ্যে রাখছে, একদিক থেকে ওদিক হলে বাঁকা চোখ তাকাচ্ছে। এদিকে খোলা আকাশে মুক্ত বিহঙ্গটা সংসারের জটিলতায় পড়ে হাঁসফাঁস করছে। ঋতুর বাবার বাড়িতে ভীষণ যত্ন ও স্বাধীনতায় বড় হয়েছে। জল গড়িয়ে পর্যন্ত খায়নি। কৌশলের রঙিন ও নির্ভরতার মনকে বাস্তবতার রূঢ়তার স্পর্শ করেনি কখনো। সেই নির্ভরতার মনটা বিয়ের পর সংসারের দায়িত্ব, কর্তব্য, বাস্তবতার মাঝে পড়ে দিশেহারা অনুভব করেছে। একসময় প্রণয় গাঢ়তার উজ্জ্বল মুখখানা কেমন ফিকে দেখায়। অভ্রতাকে বুঝতে চায় না, শাসন করে। যেদিন রীতিও দেখায় না, পাল্টা উত্তর দিয়ে দেয়। যথারীতি লেগে যায় তর্ক। গতকাল সেই তর্কে চরম পৌঁছালে ঋতু রাগ করে বাবার বাড়িতে গিয়েছিল। মাও ওর দোষ ধরে জামাইয়ের পক্ষ নিয়ে শ্বশুরবাড়ি ফিরতে বলেছিলেন। রাগে দুঃখে অসহায় মেয়েটা ঘুরে ফিরে আমার কাছে এসেছে। সেই সূত্রে আজ প্রথমবারের মতো অভ্রের ফোন এলো আমার কাছে। হ্যালো, বেলি বলছেন? জি, আপনি নিশ্চয় অভ্র? অপর প্রান্তে মৌনতা ও অস্বস্তি বিস্তার হতে নিশ্চিত হলাম অভ্রই ফোন করছে। কথাটা বলতে আমারও ইতস্তত লাগলো। সঙ্গে সঙ্গে আসিফের বলা একটা কথাটা মনে পড়ল। আমি কেন ভুল করিনি, কাজেই অন্যের সংকোচনের দায় আমার না। গলা ঝেড়ে বললাম, আপনি চিন্তা করবেন না অভ্র ভাই, ঋতু আমার কাছে আছে। অভ্র একটু সময় চুপ থেকে অভিযোগের সুরে বলতে লাগলেন, আপনার বোনটাকে একটু বোঝান। বাচ্চাদের মতো জেদ ধরে থাকে সব কিছুতে। সংসার সব দায় দায়িত্ব বলে বলে করাতে হয়। সামান্যতম ম্যাচুরিটি নেই, রেসপন্সিবিলিটি নেই। বিয়ের আগে তো জানতাম আপনি একজন কিশোরীকে বিয়ে করছেন, 1 বছর তার সঙ্গে প্রণয়ের সম্পর্ক রেখেছেন। তখন যেহেতু বাচ্চা ভেবে আশকারা দিয়েছেন, তাহলে এখন মুরব্বীদের মতো ম্যাচুরিটি খুঁজছেন। অব্রবোধে এতটা শক্ত আচরণ আশা করেনি। আমার মা, আমার জামাই অন্তঃপ্রাণ। দৌড় জামাই করলো দায়, মেয়েকে মুখ বুজে মেনে নিয়ে স্বামীকে মান্য করে চলতে হবে। মা নিজে সর্বদা বাবার সামনে নিচু হয়ে থাকছেন।
তাই ঋতু সদ্য গড়ে ওঠা সংসারটায় জটিলতায় মা এক ফর্মুলা খাটাতে চেয়েও নিজের মেয়েকে মানিয়ে নিতে জোর দিচ্ছিলেন, যার পরোক্ষ আশকারা পাচ্ছিল ওর শ্বশুরবাড়ির লোকেরা। অভ্র বললেন, সময়ের সঙ্গে তো ম্যাচুরিটি গ্রো করে, সিচুয়েশন বুঝে আচরণ করে, ঋতু তো সেসবের বালাই নেই। সময়ের সঙ্গে ম্যাচুরিটি আসবে, কিন্তু প্রশ্নটা হলো আপনি কি ওকে সময়টা দিচ্ছেন? উপযোগী পরিবেশ বা ভরসা দিয়েছেন? বিয়ের আগে প্রেমের আলাপ করতে করতে যেভাবে সময় দিয়েছিলেন, বিয়ের পরে সংসারের আলাপ কি একই সময় ব্যয় করেছেন? বলতে বলতে হঠাৎ রেগে গেলাম আমি। জমে থাকা ক্ষোভের কীটগুলো যেন শিকল ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। জানতাম অভ্র উত্তর দিতে ব্যর্থ। আজকে নিজেকে নিবারিত করলাম না। বললাম, আপনি রেডিমেড জামা পরে রেডিমেড খাবার খেয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে রেডিমেড বউয়ের মাঝেও নিজেদের চাহিদা মতো সব গুণগুলো উপস্থিত চান। অথচ বিয়ের আগে মেয়ের রূপ দেখে এতটা মুগ্ধ ছিলেন যে বাকিগুলো সব তুচ্ছ ছিল। আপনাদের উচিত ছিল 1 বছর আগেই নিজেদের পছন্দ অপছন্দের একটা লিস্ট ধরিয়ে দেওয়া। তাহলে শ্বশুরবাড়িতে পা দেওয়ার আগে প্রস্তুতি নিয়ে যেত। চেঁচামেচি আসলে সবাইকে দিয়ে হয় না, সবাইকে মানায় না। একটু ক্ষোভ প্রকাশ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি, বুকটা ধড়ফড় করছে। দম নিয়ে নিজেকে শান্ত করলাম। অভ্রের মৌনতায় আবার তাচ্ছিল্যের সঙ্গে বললাম, অভ্র ভাই, শুনতে খারাপ লাগে জানি, কিন্তু আপনার দোষও প্রকট। ঋতু ইমেচিওর, জেদি, খামখেয়ালি মেজাজের, মনের কথা সরাসরি বলে দেয়। হোক সে ভালো কি মন্দ, কিন্তু ওর দোষ আটকানো হলো আপনার দোষ কি বাকি আটানা। আপনার কি উচিত ছিল না ঋতুকে সংসারের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করা? একা একটি মেয়ে পরিবার ছেড়ে আপনার সংসারে গেছে, শুধু কি তারই দায় আপনার সকলের মনমতো হওয়া? বিপরীতে আপনার ওর মনের খবর নিয়েছেন। সকলের মনমতো হওয়ার দায় একজনের উপর চেপে একজন মনের দায় সকলের নেওয়া সহজ। সকলের কথা বাদ, আপনি স্বামী হয়ে যদি বোঝেন তাহলে সমস্যা অর্ধেক সমাধান হয়ে যাবে। আসলে আপনারা দুজনে ইম্মেচিওর, ধৈর্যহীন মানুষ। আপনাদের দুজনের ম্যাচিওর হতে হবে। তর্ক বিতর্কের শেষে ও প্রান্ত থেকে একটা প্রবলন্ত শ্বাসের ধাক্কা এসে লাগলো স্পিকারে। অভ্র স্মিত সুরে বলল, ওই ইম্মেচিওর চোখে চোখে জীবনে একবার বোধহয় ম্যাচিওর মানুষকে পছন্দ করেছিলাম। আফসোস, সেদিন মায়ের অবাধ্য হতে পারিনি। সকলের মতো মনচক্ষুর চেয়ে চর্মচক্ষুকে প্রাধান্য দিয়েছিলাম। হিরে ফেলে উজ্জ্বল কাছের পিছনে ছুটেছি, তাই আফসোসের ভার সারা জীবন বইতে হবে। স্ত্রীর সম্মান রাখা আপনার দায়িত্ব। অন্যের সামনে তাকে কাজ বলে তাচ্ছিল্য করতে পারেন না। দৃষ্টিভঙ্গি ইতিবাচক করুন। আপনি একটি হীরকখণ্ড পেয়েছেন, তাকে ঘষে মেজে অলংকারে আকার দেওয়ার দায়িত্ব এখন আপনার। ফোন রেখে দিলাম। বলতে ইচ্ছে করছিল, ভাগ্যিস মায়ের অবাধ্য হয়নি। বিয়ের পর প্রতিনিয়ত অন্যের উপর বউয়ের রূপের ঘাটতির কথা শুনে চর্মচক্ষুকে প্রাধান্য দিয়ে কিছুদিন পর সুন্দরের প্রতি আকর্ষিত হতে না হতেই তার কি নিশ্চয়তা? বিষাদে জর্জরিত আমি বা কি করে আসিফের মতো নিখাত মনের মানুষটাকে পেতাম? এই সংসারটা যেন আমারই অপেক্ষায় ছিল। একটা কথা খুব মনে পড়ে, নিশ্চয় দুঃখের পর সুখ আছে, কষ্টের পর স্বস্তি। পিছন ফিরে আসিফকে দেখলাম। ভদ্রলোক নিঃশব্দে চলাফেরা করে চমকে দেওয়ার অভ্যাসটা এখনো গেল না। আমার মলিন মুখটা দেখে উনি ছড়া কেটে বললেন, এই অমাবস্যা রাতে শ্রাবণের মেঘের ঘনঘটা কেন তোমার কায়াতে? আমি তো রাত, তুমি তা হলে রাত, আমি নিশাচর। অমাবস্যার অলিঙ্গনে মাতব জীবনভর। আমি হেসে ফেলেই বিশাল বুকের ছায়ায় নিজেকে গুটিয়ে নিই। সাহিত্যিকদের বইয়ের সৃষ্ট কৃষ্ণকলি কিংবা শ্যামাঙ্গিনীদের মতো অবহেলা পেয়ে ঘুরে দাঁড়ানো, রুখে দাঁড়ানো কিংবা শত প্রতিবন্ধকতার সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয়, প্রজ্বলিত হওয়ার সংকল্প আমি কখনো করতে পারিনি। শুধু পেরেছি ভালোবাসতে। যে ভালোবাসা আকাঙ্ক্ষা আমায় নিজেকে অবহেলা করতে শিখেছে, সেই ভালোবাসার প্রাপ্তি আমায় নিজেকে নতুন করে চিনতে শিখিয়েছে। চিনিয়েছে আমার সুবাস। আশিফ আমায় জীবনের দ্রুতি হয়েছিল, আর আমি তার মায়াকাতর জীবনের সঙ্গী। একে অপরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে পরিপূরক হতে চেয়েছিল। আশিফ আমার লজ্জা বনত মুখ পানি আজলায় তুলে মুগ্ধ গলায় বলল, তোমার উষ্ণতায় সকাল আসুক, তোমার তরে হোক সন্ধ্যা, মায়ায় ঘেরা সুবাস, তুমি আমার সুগন্ধা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।